বাংলা বছরের একদম শেষের দিনের ভিডিও। চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা উঠে চা বসিয়েছি। আজকে আমার প্রচুর এক্সাইটমেন্ট, কেন বলো তো? আমি আম ডাল খাবো। বিশ্বাস করবে না, এই আম ডালের প্রতি যে আমার কী ভীষণ ভালোবাসা, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও আজকের আম ডালটা মুগ ডাল দিয়ে, আমার আবার মুসুর ডাল দিয়ে আম ডাল খেতে বেশি ভালো লাগে। মা বলে মটর ডাল দিয়ে করতে, কিন্তু আমার হাতে মটর ডাল খুব একটা মজে না, তাই আমি রিস্ক নিই না। নতুন করে কী আর আম ডাল দেখাবো, সবাই যেমন করে বানায় আমিও সেই রকমভাবেই বানিয়েছি। অনেকে বলে আজকে টক আর তেতো খেতে হয়, মানে আমি বৌদির মুখে শুনেছি। আমাদের যদিও কোনো নিয়ম নেই, কারণ আমাকে নিয়ম শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। ওই শ্বশুর যেইটুখানি বলে দিয়ে গিয়েছিলেন 1-1.5 বছরে, সেইটুখানিই মেনে চলি। বাদ বাকি এদিক ওদিক সব দিক থেকে যেইটা আমার মনে হয় যে এটা মানলে তো বেশ ভালো হতো, সেটাই আমি পালন করি। আর আমার এই নিয়মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কারণ আমার তো আর ছেলে নেই যে ছেলের বউ এসে নিয়ম করবে। তো সেই জন্য আমার যেটা ভালো লাগে সেটাই আমি তুলে নিয়ে পালন করতে থাকি। আজকে তোমাদের সাথে আমার দই পটল রেসিপিটা শেয়ার করব। এই দই পটলটা তোমরা কোথাও পাবে না, কারণ এটা আমার একান্ত নিজের রেসিপি। আমি কোনো কালেই পটলের ছাল বাকল একদম ছাড়িয়ে ফেলি না, কারণ আমার জন্য কেমন একটা লাগে, সেই কারণে একটু আধটু বাকল আমি রেখে দিই। টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই কটা মশলা দিয়ে একটা সুন্দর রেসিপি আমি বানাই, যেটা বানাতে খুব বেশি হলে 15 মিনিট সময় লাগে। একটু পটলটাকে ভালো মতো ভেজে নিয়ে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিই। এর মধ্যে আদা ফাদা কিচ্ছু দিতে হবে না। এরপরে পটলটা ভাজা হয়ে গেলে একটু তেলটা বেশি করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবে। এই রেসিপিটা আমি ইন্সপায়ার্ড বাই আমার কাকি। সকালবেলা বাবু কাকারা যখন অফিস যেত, তখন কাকি একটা তেল পটল রেসিপি বানাতো, যেটার মধ্যে শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা, জল দিয়ে করতো। আমি এই মশলাগুলো নিজের মন থেকে অ্যাড করেছি। এরপরে একটুখানি নাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে জলটা যেই টেনে যাবে, তেল ছেড়ে দেওয়া শুরু করবে। যেহেতু পটলটা সিদ্ধটা আমি মানে অত কড়া করে ভাজিনি, সেই কারণে আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়েছিলাম। একটু নুন, একটু পরিমাণে বেশি মিষ্টি, যেহেতু টক দইটা রয়েছে আর আমরা এটা একটু টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য সমস্তটা দিয়ে একটুখানি রেখে 10 মিনিট পরে নামিয়ে দিই। গুড মর্নিং, গুড মর্নিং। কিন্তু গুড মর্নিংয়ের ফিল আসছে না। ওরে সর্বনাশ, কি বিভৎস গরম পড়েছে আজকে। বহুদিন বাদে এরম গরম পড়লো, আর আমি বহুদিন বাদে এরম গরমে রান্না করছি আজকে। তো আমার এখনও সবেমাত্র 3টে রান্না হয়েছে। কি গো, আমি আসছি। 3টে রান্না হয়েছে। এখন দাঁড়াও আসছি। তো এখন দেখো এত কথা বলে, তো তারপর তোমার এখন ভাবছি যে একটু পোস্ত করব না মা বলেছিল এঁচোড়ের পাতুরি করবে, এখনও ঠিক নেই। কারণ আজকে মায়ের নিরামিষ দিয়ে একটা ভিডিও করব, আমি আর মা দুজনে একসাথে। তো একটু বেশ জমিয়ে টমিয়ে মেনু করতে চাইছিলাম। বারোটা বলছি, বাজে হচ্ছে 11টা বাজতে 10। 11টা বাজতে 10 দেখি আজকে যদি পারি একটু জিমে যাব। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার দুটো চাদর কিনতে হতো। কখন যাব জানি না, কবে যাব জানি না, আরও 2-4টে জিনিস কেনার আছে, কি করব কখন জানি না। তো চলো করতে থাকি কাজকর্ম। এই যে আমার তেল পটল রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এই রকম ঝোলঝোলও নামাতে পারো। আমার যেহেতু পটলের পরিমাণটা কম, তাই আমি একটুখানি তোমার বেশি টানিয়েছিলাম। ভীষণ ভালো লাগে খেতে। আমার কথা শুনে একবার একটুখানি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি যে কটা রেসিপি তোমরা বলো দেখিয়েছি দিদি, খুব ভালো হয়, এটাও তোমাদের ভালো লাগবে। চলো বাঙাল বাড়ির আলু পোস্ত বানাই। আমরা আলু পোস্ত একটু ঝাল ঝাল খাই, আর আমি এদেশিদের মতো আলু পোস্ত সত্যি কথা বলছি বানাতে পারি না। তবে আমাকে যারা বলেছো কিভাবে বানাতে হয়, আমি একদিন অবশ্যই চেষ্টা করব। তবে আজকে যেহেতু তৃপ্তির খাওয়া, তাই মানে কি বলবো, কোনো কিছু মানে এমন করতে চাই না যেটা করতে পারবো না। তো এই যে আমাদের আলু পোস্ত রেডি হয়ে গেছে, প্রায় একদম ঝাল ঝাল লাল লাল। এই আলু পোস্তটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে তোমার আমি একটু এর মধ্যে জল দিয়েছিলাম, যাতে করে এটা একটুখানি টানা টানা হয়ে যায়। আর আমার মেয়ের এখন কাজ, যেহেতু পড়ার খুব একটা প্রেশার নেই, আজকে আবার ওনার এখন ধুরন্ধরের গান খুব পছন্দ হয়েছে, তাই এখানে এই গানগুলো শুনছে। আমিও কিছু বলছি না, চলো যা করছে করুক গে। তো আমি এই ভাঙা
পাপায়ও কিন্তু খেলা দেখাচ্ছি, চলে গিয়েছি জিমে। তো এরকমই চলছে আমার। আমি খুব একটা নয় যে আমি খুব রোগা হয়ে গিয়েছি, একেবারে চিপচিপে ক্যাটরিনার মতো চেহারা, তবে সত্যি কথা বলছি ফিট আছি। আর সেদিনকে আমার এই লেগসের জন্যই পাটা এখনও পর্যন্ত বেঁচে যায়, না নইলে মালাই চাকিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তবে সত্যি কথা বলছি, জিমে এলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমার মনে হয় যে আমি ভীষণ রোগা হয়ে গেছি, ভীষণ ফিট হয়ে গেছি। জানি এটা আমার মানসিক শান্তি, সেটাই ভালো লাগে আমার। বাড়ি চলে এসেছি, চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। কি কি দেখাবো, কি দেখিয়েছিলাম। এই যে করকরে উচ্ছে ভাজা, এখানে আছে টক ডাল, এখানে একদম মাখা মাখা আলু পোস্ত, এখানে আছে দই পটল, আর এখানে আছে আলু ভাজা মোহরের জন্য। এখন একটু বাঁধাকপির পকোড়া করব, মা আজকে ভিডিও করবে বুঝলে তো। তাই এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। আজকে তোমাদের সাথে আমি প্রপার বড়াটার রেসিপিটা শেয়ার করব, আর আলাদা করে এই বড়ার রেসিপিটা আমি 2-3 মিনিটে যা হয় হ্যাংলামি পরিবারে দিয়ে দেবো। তোমরা আমায় বলেছো দিদি রেসিপিগুলো আলাদা করে দেবে। দেখলে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। সবার প্রথমে এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু আটা দিয়ে এটাকে ভালো মতো একটুখানি মাখিয়ে নিলাম। না রাখারাখির প্রশ্ন নেই, আমি যেমন করে বানাচ্ছি তোমরা সেরকম করে বানিও। কথা দিচ্ছি তোমাদের বড়াও আমার মতো ক্রাঞ্চি হবে। এরপরে পরিমাণ মতো বেসন দেবে। এত বেশি বেসন দিয়ে দেবে না যাতে করে বাঁধাকপির পাতাগুলো খুঁজেই না পাওয়া যায়। আমি মাছের ডিমের বড়া থেকে শুরু করে পেঁয়াজি সব কিছুতে এইটা করি। মানে বড়াটার বেসনের ব্যাটার এত ক্যাতক্যাত করে যে ভিতরের যে ইনগ্রেডিয়েন্ট সেটাই খুঁজে পাওয়া যায় না। এই রকম ব্যাপারটা করবে না। দেখতে পারলে আমি কি মানে কতটুকুনি দিয়েছি। তারপরে তোমার জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো মতো চটকে নেবে। হ্যাঁ, এটা হাত দিয়েই চটকিও, কারণ বড়াটা আমাদের জিনিস। আগের দিন একজন আমায় বলেছে বাঁধাকপির পাকোড়া কেন বলেছ, সকলের বোঝার সুবিধার্থে, নইলে বাঁধাকপির বড়াই, যাই বড়া তাই পকোড়া, যেইভাবে নেবে সেই রকমই হবে। এইবার দেখো, তেলটা আমি একদম গরম করি না, জাস্ট হালকা দেওয়ার 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে এই দেখো আমি বড়াগুলো দিলাম। এবার বলবে যে দিদি নিচে তো লেগে যাবে। না, লাগবে না, একটু সময় ধরে করবে। বড়াটা ক্রাঞ্চি করার জন্য সময়টাই মেন। তোমরা যত বেশি বড়ার পিছনে সময় দেবে বড়া তত বেশি ক্রাঞ্চি হবে। এই দেখো তেলটা এখন গরম হওয়া শুরু করলো। আমি এরপর এক এক করে এরকম ছেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একটু জোরে করব, একটু আস্তে করব। এইখানেই হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা। আমি বারবার বলি যে বড়া যত হালকা তেলে ভাজবে বড়া তত বেশি ক্রাঞ্চি হবে। এই দেখো এখনও পর্যন্ত কিন্তু তেল সদ্য ফোটা শুরু করেছে, আর আমি এইবার গ্যাসটাকে একটুখানি জাস্ট বাড়িয়ে দিলাম। এই যে দেখো মোটামুটি আমার গ্যাসটা মানে তোমার বড়াগুলো একদিক ভাজা হচ্ছে, আমারও কিন্তু একটু একটু লেগে যাচ্ছে। আমি আবার একটু সময় দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে দিচ্ছি। এবার যখন উল্টাচ্ছি তখনও কিন্তু আবার গ্যাসের সিমটাকে আস্তে করে দেবো। কেন না, পিছন দিকটা আবার ভাজা হতে দিতে হবে, যাতে করে একদিকটা একটু ভাজা হয়েছে সেকেন্ড দিকটা একটু ভাজা হয়। মানে ভিতরটাকে আগে আমি পুরো ভাজবো, মচমচে করব, তারপর বাইরেটাকে ক্রাঞ্চি করব। এটাই হচ্ছে গিয়ে আমার বড়া বানানোর মেন টেকনিক। আর বিশ্বাস করো আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। আমি দিনের পর দিন বানাতে বানাতে নিজে কি ভুল করছি, কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই করতে করতে শিখে গেছে। এই দেখো এইবার দুটো দিকের বড়া আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। চেক করে নিচ্ছি, কোনো কোনো বড়ার একাধিক একটু একটু কম কম ভাজা রয়েছে, সেইগুলো আবার একটুখানি উল্টে পাল্টে দেবো। এই বড়াটার দেখো একদিকটা ভাজাটা কম হয়েছে, সেটা আবার একটু সুন্দর করে উল্টে দিলাম। দিয়ে এইবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম বড়াটাকে কালার আনার জন্য। বড়া যত সুন্দর কালার আসতে থাকবে তত ক্রাঞ্চি হয়ে যাবে। তোমরা দেখবে আমার বড়াগুলো কিন্তু কখনোই এরকম কালো হয়ে যায় না, মানে এত ভাজা হয়ে যায় যে ক্রাঞ্চি হয় না, বাইরের টুকুনি ক্রাঞ্চি হয়, ভিতরটা ক্যাতক্যাত করে। ওই রকম করলে বড়া কখনোই সুন্দর ভাজা হবে না, মানে ওই ক্র্যাকার ব্যাপারটা আসবে না, ক্র্যাকি ব্যাপারটা আসবে না। এই যে এইবারে কন্টিনিউয়াসলি এটা নাড়াতে থাকবে, নইলে পুড়ে যাবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। এই দেখো সুন্দর বড়ার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারবে যে বড়াটা ক্রাঞ্চি হয়েছে। আমার এতে কোনো রকম কর্নফ্লাওয়ার কিচ্ছু দেওয়া লাগে না, সুজি মুজি কিচ্ছু দিই না। আমি নর্মাল এই রকম করেই সময় দিয়ে ভাজি। আমার বড়া ভাজতে কম করে ধরে রাখো 30 থেকে 35 মিনিট সময় লাগে। এই হয়ে গেছে আমার বড়া। দেখো একদম কড়মড়ে, বাইরেটা ক্রাঞ্চি আর ভিতরটা একদম সফট।
তো চলো আজকে এই যে মায়ের ভিডিও হচ্ছে, মা খাচ্ছে একদম পছন্দের খাবার। ইচ্ছে ছিল আমি আর মা দুজনেই ভিডিও করব, কিন্তু আমার মনে হলো ভিডিও করলে আমি তৃপ্তিতে খেতে পারবো না, তাই একই পাতের মধ্যে অনেকটা ভাত নিয়ে এখানে আলু পোস্ত, দই পটল আর তোমার একটুখানি উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি। তবে এইগুলোর থেকে আমার মেন আকর্ষণ ছিল হচ্ছে গিয়ে এই আম ডালটাতে। আর সত্যি কথা বলতে মুগ ডাল দিয়েও আম ডালটা ভালো লাগছিলো, তবে এরপরে একদিন মুসুর ডাল দিয়ে খাবো। ফাইনালি আমার আম ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। আর এই ডালটা একটু টক হলে আরও ভালো হতো, কারণ আমরা আম ডাল এমন খাই যে এই ঘরে টক ডাল খেলে পাশের ঘরে বসে গন্ধ পাবে। আমার দিদার বাড়ির লোকেরা এদেশি, তো ওরা না টক ডালটা আবার একটু মিষ্টি মিষ্টি খায়, ওটার টেস্টটা অন্যরকম। আর আমাদের বাড়ির টক ডালের টেস্টটা অন্যরকম, আমাদের টক ডালটা নর্মালি সবাই খেতে পারে না। তো যাই হোক, এই তো দুপুরবেলা দারুণ খাওয়া দাওয়া হলো। চা পাতা পাড়া হবে, আস্তে করে খুলছো না, খোল, আস্তে করে খুলবি। তোকে আমি ধরে আছি, খোল। এই 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 খুলেছে। আস্তে আস্তে মাথাটা নিচু কর, মাথাটা একটু নিচু কর, বস, এবার খুলে দে। এইবার নামা, এই যে এটা নামা। হ্যাঁ, আবার ওইটাও দে। হ্যাঁ ওইটা, না না না, ওটা তো কাজু। হ্যাঁ এটা দে দে। উড়ে বাবারে, টানো হয়ে গেছে আমার চা পাতা। এই এক চা পাতা পাড়ার জন্য কত ঝামেলা করতে হয় দেখো। এখানে আমাদের চা সন্ধেবেলা, আমাদের মানে কে বসিয়ে রাখছে, নিরাদ্রি এখনো আসেনি। কেমন গরম পড়িছে। তো এখন আমি যাব হচ্ছে গিয়ে তোমার একটু সোদপুরে, নীলাদ্রির সঙ্গেই যাব। রাস্তায় প্রচণ্ড ভিড়, একা একা বেরোনো ইম্পসিবল। আর একটা তোমাদেরকে, আজকে তো বছরের শেষ দিন, বাংলা বছরের, আমাদের নববর্ষ, তো তোমাদেরকে একটা কথা বলতে এলাম। সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম আমাকে একটু এরোর সাথে একটুখানি একটু কী বলো ওটাকে, তুলনা করবে, দু চারটে গালাগাল দেবে, একটু মাঝে মাঝে এরকম অপমান করবে আমায়। নাহলে একই রকম ভালো পেতে না, মানে কাজ করার এনার্জি থাকে না। মাঝে মাঝে একটু গালাগাল খেলে, তারপরে একটুখানি ভুলভাল কমেন্ট শুনলে আমার বেশ একটু এনার্জি জেগে যায়। আরে আরও ভালো করে কাজ করতে হবে। তো চলে এসছে, দেখো না কি সাজ বেড়েছে গো। তো সেই জন্যই বলছি, চল। তো এবারে সেটাই বলছি তোমাদেরকে, মাঝে মাঝে আমাকে যারা তোমরা একটুখানি এরকম গালাগাল ফালাগাল দাও, এরকম দিতে থাকবে মাঝে মাঝে, তাহলে আমার জোশটা বাড়বে। ঠিক আছে, চলো মুখ হাত পা ধুই। কী অবস্থা চুলের গো, আমার মনে হয় আবার মাথায় যেন দু একটা উকুন হয়েছে, কি মাথা চুলকাচ্ছে, হয়ে গেছে চা। চলো, গাড়িতে বসে তোমাদের দূর পর্যন্ত দেখাতে পারছি না, নইলে আমাদের ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। মানে এত ভিড়, এত মানুষ সোদপুরে থাকে কেন। চলে এসেছিলাম চাদর কিনতে, আর এখানে চাদর দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, মনে হচ্ছে সব কিনে নিই। আমি তোমাদের চাদরগুলো দেখাচ্ছি, তোমরাই তাহলে বুঝতে পারবে কীরকম কালেকশান। আর দাম কত জানো? 350 টাকা। আমি যদি অনায়াসে এখান থেকে 30 পিস চাদর এনে 500 টাকা করে বেচে দিতাম না, লোকে একেবারে হরিল দুটের বাতাসার মতো চাদরগুলো নিয়ে নিত। মানে আমি ভাবছি এত সুন্দর, মানে আমার 350 টাকা করে দিচ্ছে, অন্তত 30-40 টাকার বেশি তো উনি প্রফিট লেগেছে। তাহলে চাদরগুলোর দাম কেমন হবে? যদিও এখনও পর্যন্ত আমি জানি না কোয়ালিটি কেমন হবে। ধরে তো দেখলাম সুতিরই চাদর, একসে বারকার এক চাদর। আমি 4খানা চাদর নিয়েছি, আমার মনে হচ্ছিল প্রত্যেক কটা চাদর আমি নিয়ে নিই, এত সুন্দর কালেকশান চাদরগুলো। বিশ্বাস করবে না, আমাদের সোদপুরে যারা মার্কেটিং করে তারা জানে, সোদপুরবাসীদের মার্কেটিং করতে কলকাতায় বা কোনো মলে যেতে হয় না। এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, এত সুন্দর সুন্দর কালামকারি কুর্তি, কালামকারি টপ ছিল না। আমি ভাবলাম যে না, আমি এখন আসবো না, আমি পুজো মানে এই পয়লা বৈশাখটা চলে গেলে অক্ষয় তৃতীয়ার পরে আসবো। কেনাকাটি সমস্ত কিছু করে বাড়িতে রেখে মোহরকে নিয়ে আবার গেছিলাম হচ্ছে আমার দাদার বাড়িতে। বহুদিন যাওয়া হয় না, তাই আজকে একটুখানি দেখা করতে গিয়েছিলাম দাদার বাড়িতে। যে এত মাছ আমি এবার বার করব, কালকে কি রান্না করব, কারণ কালকে আমার প্রচুর রান্না আছে, সেই বুঝে এখন সব মাছগুলো বার করে রাখি। চলো, সব মাছ বার করা হয়ে গেছে। এখানে আছে মাছের মাথা, এখানে আছে গুঁড়ো চিংড়ি, এখানে আছে গলদা চিংড়ি, এখানে আছে ইলিশ মাছ। এখন আর দেখাচ্ছি না, খুলে এগুলো সব বাইরে বার করে রাখবো, কারণ কালকে অনেক সকাল থেকে আমার রান্না আছে, প্রচুর রান্না।